ও সখা গো প্রেমে মোর দিও না ধরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওরা ধরা। নমস্কার, ইটিভি ভারতে স্বাগত। আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে এপার বাংলায় ওপার বাংলায় রীতিমতো উড়াধুরা ফেলে দিচ্ছেন। আশা করি বুঝতে পেরে গেছেন এই মুহূর্তে আমাদের আন্তর্জাতিক সেনসেশন যাকে বলা যায় তিনি হচ্ছেন দেবশ্রী অন্তরা ওরফে অন্তরা রায়চৌধুরী। আমাদের সঙ্গে রয়েছেন আড্ডা দিতে এবং অবশ্যই গান শোনাতে। অন্তরা, তোমাকে স্বাগত জানাচ্ছি ইটিভি ভারতে। কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ আমি আমাকে ইনভাইট আমি করার জন্য। হ্যাঁ, আমি তো খুব ভালো আছি। তুমি কেমন আছো? মানে এতটা ফেম একসঙ্গে এইভাবে এপার বাংলা ওপার বাংলায় কতটা এনজয় করছো? আমি উড়াধুরা আছি, এটাই হচ্ছে রাইট ওয়ার্ড এখন। অনেক হ্যাঁ, হঠাৎ হুম, করে ফেম আসে না কোনো মানুষের জীবনে, একদম হুম, উড়াধুরা ফেম। ব্যাপারটা হুম, এমনই, তুমি যেরকম হুম, বলছিলে যে আন্তর্জাতিক লেভেলে, আসলে এই গানটা কিন্তু আন্তর্জাতিক লেভেলে অনেক ইয়ে হয়ে গেছে। এটা হুম। আসলে ভাগ্যের ব্যাপার যে হঠাৎ একটা সিঙ্গারের লাইফে এরকম আসে, তো আমি অনেক ভাগ্যবান। দেখি কি হয়। তো এই যে উড়াধুরা জার্নিটা এটা কিভাবে শুরু হলো? উড়াধুরার জার্নিটা আসলে ব্যাপারটা যে হয়েছে যে বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে আমি অন এন্ড অফ কাজ করছি। বিভিন্ন হুম, কাজের সাথে, সাথে করছি। তো হুম, অনেকজন আমার ভয়েস চেনে বাংলাদেশে। হুম, তো এভাবে করেই লাস্ট ইয়ারে যেরকম আমার হাবিব ভাইয়ের সাথে কিছু কাজ হয়েছে, হাবিব ওয়াহিদের সাথে। ওই ভয়েসটা থেকে প্রীতম ভাই আমাকে কল দিয়েছে এই গানটার হুম, জন্য। তো আমি ভেবেছি হয়তো মানে ১ম এই উনি বলেছিল আপা 4 লাইনস। তো 4 লাইনসটা ব্যাপার হয় কি জিঙ্গলের কাজও এরকম ছোট, ছোট কাজ হয়। হুম, কারণ হুম। আবার মুভিতে দেখা যায় যে এক লাইনেরও অনেক দাম থাকে। তো আমি যখন গেলাম তখন আমি গিয়ে দেখলাম যে আম এটা একটা মুভির সং। এভাবে করেই আমার মানে ব্যাটে বলে মিলে গেছে সবকিছু সময় মতো আরকি। তো উড়াধুরা গানটা আমরা শুনবো, আমরা একটু পরেই শুনবো, একটু দর্শকরাও অপেক্ষা করুক। তার আগে আমি চাইবো তুমি কোন গানটা আমাদের দর্শকদের প্রথম শোনাতে চাইবে? এই ভালো এই খারাপ। ওকে, লেটস হুম। স্টার্ট। এটা অরিজিৎ সিং আর মোনালি ঠাকুরের গাওয়া গান। I'll try. হুম। এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পান, চলো মানে মানে দিয়ে ফেলে ডুব, তুমি আমি মিলে, দুজনে মনটাকে ও বেঁধে ফেলি সাত পাকে, চলো ছোট খাটো করে ভুল চোখ, তুমি আমি মিলে, সাজিয়েছি ছোট্ট এক ফানে সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব, ভরসা দিলে, হাই ভালোই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা, চলো মানে মানে দিয়ে ফেলে ডুব, তুমি আমি মিলে। এই মুহূর্তে তুমি একটা মানে সকলের কাছে একটা পরিচিত নাম হয়ে গিয়েছো। এই গানের জগতে আসা মানে এই জার্নিটা কিভাবে, মানে ছোটবেলা থেকেই কি তোমার গানের প্রতি একটা ন্যাক ছিল বা বাড়ি থেকে এরকম কোনো রেওয়াজ ছিল? আমার ফুল ফ্যামিলিটাই কালচারাল ফ্যামিলি। আ তুমি নাম দেখেই বুঝতে পারছো। আমার বাসায়, আমার বাড়িতে সবাই গান করে। তো আচ্ছা। গানটা আমার বাসায় খুব নরমাল একটা জিনিস। এটা কোনো ব্যাপারই না। মানে গান গেতে পারবে এটাই স্বাভাবিক। গান না গেতে পারলে ইউ আর নট আ পার্ট অফ মাই ফ্যামিলি। এরকম হতে পারে ব্যাপারটা। তো বাট এটাই ছিল। ছোটবেলা থেকে আমি আমার বাসায় আশেপাশে সবাই গান গাইতেন। কিন্তু সবাই যে এত প্রফেশনালি আমার মতো নিয়েছে তা কিন্তু না। জিনিসটা এরকমই ছিল। তাই কারণে আমার বাসায় এমন ছিল যে আগে পড়ালেখা তারপরে গান। মানে হুম। এভরিওয়ান ইস লাইক গানটা তোমাকে শিখতে হবে। কিন্তু তুমি এত বড় কিছু তোমার এখানে চিন্তা করার কিছু নেই। আর এটাও আসলে লাকের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো ফ্রম age 3 I started singing on and off, যেটাকে হুম। বলা যায় যে হ্যাঁ, গান গাইছি, পড়ালেখা করছি। আমার হাতে খড়ি আমার মা-বাবা দেয়। তারপরে আমাকে আ হারমোনিয়াম শিখায় আমার ভাই, বুলবুল পাখি ময়না দিয়ে। তো হুম। ছোটবেলা থেকে সলিল চৌধুরীর মেয়ে অন্তরা চৌধুরীর ভয়েস শুনেই আমি বড় হয়েছি। I wish I could meet her someday. বাট এরকম যে ওনাদের গান শুনে আমি বড় হতাম। অ্যান্ড আমি আম ছোট বয়সে, অনেক ছোট বয়সে যখন মেঘের কোলে রোদ হেসেছে আমাদেরকে স্কুলে শিখানো হতো। আমি হুম। টিচারকে গিয়ে বলতাম, "যেতে দাও আমায় ডেকো না, শিখাও।" মানে এরকম। একদম ক্লাস 1-2 তে থাকতে। তখনই ওরা আমাকে বলেছিল যে, "তুমি গানে অনেক বড় কিছু একটা হবে।" আমার টিচাররা আমার মাকে বলত, "প্লিজ ওকে গান শিখান।" আমার মা বলত যে, "নো, পড়ালেখা শেখাও।" সো মাই মম ওয়াজ অলওয়েজ লাইক দ্যাট। তো
আমার দেখা যাচ্ছে স্কুলে আমার টিচার আমাকে এরকম ব্রেকের টাইমে যখন বাচ্চারা খেলতো আমি গানের ক্লাসে চলে যেতাম, তখন এই যেতে দাও আমায় এই গানগুলো শিখতাম ওনার কাছে। মাই মা ওয়ান্টেড মি যে আমি যাতে গান পারি, নাচ পারি, সব পারি, কিন্তু ওকে। সে আমাকে বলতো যে তোমাকে সব পারতে হবে, বাট শুধু গানে মানে গানে ফোকাস করলেই তোমার হবে না, কারণ থাকে না যে গানে ফোকাস করলে যেটা হবে যে হোয়াট ইফ আজকে উড়াধুরা না আসতো, তোমরা আমাকে না চিনতে, তখন আমি কোথায় যেতাম? তো আমার মা বলেছে ওকে গান শিখালেই তো প্রোগ্রামে নিয়ে চলে যাবে আমার মেয়েকে, দরকার নেই ও পড়ালেখাটা করুক। তখন বলছে না, ওকে এত ইজিলি প্রোগ্রামে নিবেন আপনি জানেন না, আপনি ওখানে ছায়ানটে আমি তারপরে গান শিখতে গেছি ক্লাস 7-এ গিয়ে। ওখানে আমি সব ঘরানার আমাদের ছায়ানটে যা যা হয় রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকগীতি সব হলো। তারপরে একটু ক্লাসিক্যালের তালিম আমার কাছে ছোট্ট এসেছে, এরপরে আমি আবার ইন্ডাস্ট্রিতে আপ ডাউন, সো এভাবে করে আমার মাল্টি ডাইমেনশনাল স্টাডিজ হয়েছে গান নিয়ে আর কি। এতটা ফেমাস হয়ে গেলে এত তাড়াতাড়ি, সেটা ধরে রাখা কতটা চ্যালেঞ্জ তোমার মনে হয়? এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, কারণ মানুষের কাছে সেলিব্রিটি ওয়ার্ডটা খুব ভারী একটা ওয়ার্ড। সেলিব্রিটিরা একটা জায়গায় থাকবে, যারা হচ্ছে এত উপরে একটা জায়গায় থাকবে, মানে তাদেরকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এরকম একটা কিন্তু প্রি কনসেপ্ট নোশন মানুষের মধ্যে আছে, কিন্তু একদম। এটা কিন্তু রিয়েল না। এটা ইটস আ ভেরি প্রি-কনসিভড নোশন উই হ্যাভ। সো আই এম নট আ সেলিব্রিটি, আই নেভার কল মাইসেলফ। চ্যালেঞ্জটা তুমি যেটা বলতে চাচ্ছ যে আমি উড়াধুরার আগে যাচ্ছিলাম, আজকেও আমি তাই আছি, আমার কোনো চেঞ্জ আসেনি। চেঞ্জ কি এসেছে, অনেক মানুষ আমার ইন্টারভিউ নিচ্ছে, তোমরা আমাকে চিনছো, আমি আমার কথাগুলো গণমাধ্যমের থ্রুতে সবাইকে বলতে পারছি, অনেক বাচ্চারা মানে ইন্সপায়ার্ড হচ্ছে, হুইচ ইজ গ্রেট। এইটার থেকে বড় কিছু কিন্তু আর নেই। সবাই বলছে আপা আপনি অনেক সুন্দর দেখতে, এটা করতে করতে দেখা গেছে যে আমি আমার কাজের মেসেজ হারিয়ে ফেলছি। এটা আমার লাইফের বড় চ্যালেঞ্জ এখন, যে সোশ্যাল মিডিয়া থ্রুতে আমার যে কাজগুলো আসতো, সিরিয়াস কাজগুলো, I am losing the track of it because my social media got viral. তো এইটা একটু আমার জন্য টাফ, বাট চ্যালেঞ্জ আমার কাছে নাই। আমি ইটস নরমাল। আমি আজকেও নিউজ পড়ছি, আজকেও আমি ঝগড়া করছি রিক্সাওয়ালার সাথে, মামা ৩০ টাকা না ৫০ টাকা ভাড়া দাও। এটা আমি এখনো করছি। সো ইটস নরমাল। সো ইটস নরমাল। আমার কাছে কিছুই মনে হচ্ছে না। আমি তোমাকে সিচুয়েশন দিচ্ছি, সেই হুম। সিচুয়েশন অনুযায়ী তোমার কোন গানটা পছন্দ বা তুমি কোন গানটা শোনাতে চাও সেরকম। তুমি প্রচন্ড মুডে রয়েছো, মানে আনন্দ, প্রচন্ড হুম। খুশিতে রয়েছো, আনন্দে রয়েছো, সেই মুহূর্তে তুমি কোন গানটা গুনগুন করতে পছন্দ করবে? हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियाँ जो भंवरे आके लूट गए, बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों ना मैं भी दिल का हाल जरा सवार लूं, है सवार लूं, सवार लूं, है सवार लूं। বৃষ্টি ভেজা রাত হোক বা দিন, তুমি রয়েছো বাড়িতে বা লং ড্রাইভে, মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না, ময়ূর পেখম তোলে ধ্রিমতানা দেরে না, ধিমতানা বাজে ধিমতানা, বাজে ধিমতানা দেরে না। দুর্গাপুজোর আবহে, ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। সিনেমার আদান প্রদান যেরকম হয়, সেক্ষেত্রে গানের জগতে শিল্পীদের আদান প্রদান বা তাদের কাজের সুযোগ কতটা থাকে? থাকে না যে একদম তা না, থাকে। হুম হুম আম কিন্তু কমিউনিকেশনটা কতটা, কারণ কি এটা আসলে যারা আমাদের এন্ডে সিনিয়র হুম আছেন, তারা কিন্তু ইন্টারন্যাশনালি অনেক কাজ করছে। এই আদান-প্রদানটা হওয়ার জন্য একটা সিস্টেম দরকার পড়ে, যে সিস্টেমটা হয়তো যারা ইন্ডাস্ট্রির মধ্যে আছেন তারা জানে। ফর এক্সাম্পল কিছুদিন আগেও আমাদের দেশে তো বাইরে থেকে অনেক সিঙ্গার আসছেন। আতিফ ইসলাম right, এসেছেন। হুম তারপরে শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে আমাদের দেশে কিন্তু বাইরের দেশে থেকে মানে হুম ইন্ডিয়া থেকে অনেক মানুষ আসছে। ওপার বাংলা থেকেও মানুষ আসছে। তো হুম ব্যাপারটা যেটা হয়, এটা অর্গানাইজারদের উপরে অনেক কিছু ম্যাটার করে। তারপরে ইন্ডাস্ট্রির উপরে অনেক কিছু ম্যাটার করে। তারপরে আমাদের দেশের অর্ণব দা যিনি হুম আছেন, উনিও তো কন্টিনিউয়াস এদিক সেদিক মুভ করছেন। তো রাইট। ব্যাপারটা আসলে যতটা তুমি একটা জায়গায় সময় দিবে, একটা ইন্ডাস্ট্রিতে সময় দিবে, তুমি সেই ইন্ডাস্ট্রির অনেক জায়গা তুমি খুঁজে পাবে। তো
আদান প্রদান একেবারেই হচ্ছে না যে তা আমি বলবো না, হচ্ছে, কিন্তু সেটা হয়তো আমাদের মতো নর্মাল মানুষের চোখে পড়ছে না। তো এই যে এখন আস্তে আস্তে আরো বেশি হবে, যেহেতু একবার যখন সিনেমার আদান প্রদান শুরু হয়ে যায় তখন কিন্তু ট্যালেন্ট গুলো একদম সামনে চলে আসে, কারণ সোশ্যাল মিডিয়াতে তো এখন অনেক কিছু দেখা যায়। রাইট প্ল্যাটফর্মের রাইট ট্যালেন্ট গুলোকে আনাটা একটু টাফ। আমার কাছে মনে হয় কাজ যখন হবে আস্তে আস্তে এই সিনারিওটা আস্তে আস্তে চেঞ্জ হবে, which is a good thing, it's happening. এই পরিচালকের সঙ্গে কাজ, মানে সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করতে চাই, সেই ইচ্ছের তালিকায় কি কেউ এমন রয়েছেন? সারেগামা থেকে শান্তনু দা। শান্তনু মৈত্র। হ্যাঁ, শান্তনু মৈত্র, আই উইশ বিকজ উনি আমাকে কিভাবে ডিরেকশন দিবে, আই ওয়ান্ট টু সি দ্যাট, যে আমি ওনার ডিরেকশনে কিভাবে কাজ করতে পারি। কারণ আম, আমার কাছে মনে হয় যে আমি এখনো প্রপার সিঙ্গার না, আমার কাছে মনে হয় আমার এখনো অনেকটুকু বাকি আছে, বাট ডিরেকশন দিলে আমি করতে পারবো এটাও আমি জানি। তো আই থিঙ্ক ওইভাবে করে আমি বলাটা এট দ্য মোমেন্ট ইজ নট দ্য রাইট টাইম, বাট আমি অনেকজনেরই ফ্যান, তো আমার দুর্নিবারের ভয়েস অনেক পছন্দ। আই লাভ দ্য ভয়েস অফ হিজ টেক্সচার। তোমাদের ওখানের মেঘলা আপু আছে, মেঘলা আপুর ভয়েস অনেক সুন্দর লাগে। অরিজিৎ সিং এন্ড এভরিওয়ান, দিস আর লাইক এয়ার রহমান, আই উইশ আই কুড গো দেয়ার, বাট আই ডোন্ট নো। তুমি এ আর রহমানের কথা বললে, তো এখানে এ আর রহমানের গান হয়ে যাক। बरसो रे मेघा मेघा बरसो रे मेघा मेघा बरसो रे मेघा बरसो, मीठा है कोसा है बारिश का बोसा है, मीठा है कोसा है बारिश का बोसा है कोसा है बारिश का बोसा है, छल 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 चल चल बहता चल नन्ना रे नन्ना रे नन्ना रे नाना रे। উড়াধুরা একটা সুন্দর গান অফার দেওয়ার পর, মানে এরপর কি যারা সঙ্গীত পরিচালক রয়েছে, মানে তারা কি এবার তোমাকে ভাবছেন যে এবার একে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে পারি বা একে দিয়ে গান করাতে পারি, সেরকম কি কোনো সুযোগ এই মুহূর্তে কি এই গানের পর কি এসেছে? আমি না ছোটবেলা থেকে খুব চুজি ছিলাম গানে, এমন না যে একদম আমি কোনো কাজ করব না, বাট একটা গানের যদি লিরিক্স আর টিউনটা স্ট্যান্ডার্ড না হয় তখন আমার গানটাই গাইতে ভাল লাগবে না। যদি গানটা আমারই ভালো না লাগে আমি কি করে মানুষকে শোনাবো বলো? ব্যাপারটা এরকম। একজন আর্টিস্টের তো সেই জায়গাটা থাকে। তো আমি একটা গান মানে হ্যাঁ, পরিচালকের সাথে কাজ করা অনেক বড় ব্যাপার, এটা সত্যি কথা। কিন্তু গানেরও তো অনেক ব্যাপার আছে। এখন যেটা হচ্ছে যে আমাকে যারা কল করছেন তারা অনেক বড়, বড় মানুষ। তো আমি আগে ওনাদের সাথে স্টুডিওতে যাই। গিয়ে আগে বসে ওনারা আমার ভয়েসটা বুঝুক, শুনুক। কারণ উড়াধুরা একটা টাইপের সং ছিল। দেন আপনার ইয়েটা যেটা আছে মানে হাবিব ভাইয়ের সাথে যে গানগুলো গেয়েছি সেটা একটা টাইপ ছিল। প্রত্যেকটা গানের একেকটা টাইপ আছে। তো যতক্ষণ না পর্যন্ত আমি নিজের গলাটাকে আগে বসাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারছি না যে আমি করব। কল আসছে না যে তা না, আসছে। কিন্তু ওয়ান্স এগেইন এটা কিন্তু প্রত্যেকটা গান একটা সিঙ্গারের জীবনে একেকটা পরীক্ষা। তো আগে পরীক্ষায় বসার আগ পর্যন্ত আমি বলতে পারছি না যে আমি করতে পারব। মনের মানুষ আছে? মনের মানুষ ছিল, আমাকে ছেড়ে চলে গেছে। আমি কি করব? হায় হায়। আসলে মনের মানুষের ব্যাপারটা কি, প্রেম করা যায় অনেক মানুষের সাথে, প্রেমটা ইজ আ ডিফারেন্ট স্টোরি, বাট when it comes to marriage a lot of things comes in board। আর আমি কখনো কোনো ছেলের সাথে প্রেম করি নাই, মানে যদি প্রেম করে থাকি তাহলে তাকে বিয়ে করার জন্যই প্রেম করেছি, আমি এরকম, বুঝেছো তো। আমার যেহেতু আমার মা বাবা আমাকে কখনো এরকম গান করতে দেয় না, ওদের পয়েন্ট হচ্ছে যে এটা যে পড়ালেখা করো, গান কালকে তোমাকে দেখবা কেউ চিনবে না, উড়াধুরা না আসলে তুমিও আমাকে চিন্তা না। রাইট। তো দিস ইজ হাউ ইট রাইট। ওয়াজ। অ্যান্ড তো দে আর লাইক এটা করো, গান করতে দেয় না, 11টায় বাসায় আসলে আমাকে বকতে বকতে মেরে ফেলে সবাই, কিন্তু দেয়, অবশ্যই করতে দেয়। তো আমি যখন ওদেরকে বলতাম যে আমি কিন্তু 11টায় বাসায় আসবো প্রোগ্রাম করে, 12টায় বাসায় আসবো, তুমি আমাকে করতে দিবা, ওরা যখন বলতো ইয়েস, এই ছেলেই আমার লাইফে ডান, এটাই, নো মোর গাইস, যে এটা করতে দিবে আমি তাকেই বিয়ে করবো, মানে ব্যাপারটা এরকম ছিল আগে। হ্যাঁ, তো ওরাও আমাকে এমন না যে করতে দেয় নাই, অবশ্যই করতে দিয়েছে। পরে দেখা গেল যে আমার ফলোয়ার লিস্ট যখন বেড়ে যাচ্ছে তখন বেচারাগুলা বলতেছে তুমি তো এখন ফলোয়ারদেরকে সময় দিচ্ছ, আমি বলি আরে আমি তো তোমাকেও সময় দিচ্ছি। তো ব্যাপারটা এরকম হয় যে ওরা যেটা হয় যে ওরা ইনসিকিউর হয়ে যায় আর কি। আর আমার লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল,
তো যার কারণে মানে দেখতো না যে আমি এখানে কি কি স্ট্রাগলস এর মধ্যে আছি। তো হুম। ওরা যে আমাকে ছেড়ে চলে গেছে তা না, এটা মিউচুয়াল। আমিও বলেছি হবে না, ও বলেছে হবে না, ব্যাপারটা এরকম। মানে ছেড়েছি আমি, ছাড়ার পরে আমি আবার ২ বছর তোমার ডিপ্রেশনে চলে গেছি। ও মাই গড! মানে আমি ছেড়ে আমি কান্দি। কি করব? বিকজ আমি তো ভুল ভালোবাসি নাই, এরকম না। বাট ব্যাপারটা হুম। কি হয়, এই স্টারডম বলো, যেটাই বলো, সেটা অনেক মানুষ নিতে পারে না। তারা ভাবে যে, আর নো ওয়ান ইজ ফ্রম দ্য মিডিয়া ব্যাকগ্রাউন্ড, দে আর ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। সো দে থিংক দ্যাট ও মাই গড, আজকে তো অন্তরার ফলোয়ার্স বেড়ে গেল। ব্যাপারটা কি হয়, ঝগড়া লাগলো, ঝগড়ার পরে পরে যখন আমি ভিডিওতে আসলাম একটু পরে, কারণ সোশ্যাল মিডিয়া তো তোমার ইউ হ্যাভ টু পোস্ট ফটোস, রাইট। আমি তো ওখানে এসে কাঁদবো না, না। আই উইল নট ক্রাই। সো আমি হুম। আবার হেসে হেসে ভিডিও দিই। তখন বলে কি, তুমি ঝগড়া করছো, আবার ভিডিও দিচ্ছ হেসে হেসে, ইউ ডোন্ট লাভ মি। আমি লাইক ওকে, এখন আমি কি করবো? অনলাইনে ইউ আর নট মাই লাইফ। সো এটাই ব্যাপারটা এরকমই। ভুল আমারও ছিল যে আমি হয়তো বুঝাতে পারি নাই। আর ওদেরও ছিল যে ওরা আমাকে বুঝতে পারে নাই। তারপরে কিছু হয় নাই। এখন আমি সিঙ্গেল। এখন আমি রিয়ালাইজ করেছি যে আমার স্বপ্ন পূরণ কোনো অন্য মানুষ করবে না। এটা ইজ আ সিরিয়াস থিং যে আই থট যে মা-বাবার পরে, আচ্ছা মা-বাবা যেহেতু আমাকে হেল্প করছে না বা বলছে না যে করো, এটাই করো। আসলে মা-বাবা হেল্প করছে না বলাটা ভুল হবে। ওদের আর কি আ পরিস্থিতি নেই। পরিস্থিতি নেই যে ওরা এটা করবে। বিকজ দে ডু নট বিলং ফ্রম দ্য ইন্ডাস্ট্রি। সো দে ক্যানট হেল্প মি। বাট হাসব্যান্ড যদি আমার সাপোর্টিভ না হয় তাহলে তো আমি শেষ। সো হাসব্যান্ডের ব্যাপারটাও যখন দেখলাম তখন দেখলাম যে আয় হায়, ওরাও তো আমাকে ভুল বুঝতেছে। আমি তো হতাশ হয়ে গেলাম যে ধ্যাৎ, কি হচ্ছে এখানে? সো হুম। কেউ তোমার স্বপ্ন পূরণ করবে না। আসলে সাপোর্টিভ মেন পাওয়া ইজ আ বিগ ডিল ইন উইমেনস লাইফ। আমরা মেয়েরা চাই ছেলেদের স্বপ্ন পূরণ হোক, ওরা বড় হোক, এটা হোক। কিন্তু খুব কম সংখ্যক ছেলে চায় যে আমাদের স্বপ্নটাও পূরণ হোক। তো ওই মানুষটাকে যখন পাবো, পাবো আরকি। প্রিয় অভিনেতা, প্রিয় অভিনেত্রী? অভিনেতা এখন তো আমাদেরকে শাকিব খানকে বলতেই হবে বিকজ হি ইজ ডুইং গ্রেট। বাট আই লাইক আমির খান অ্যান্ড ওহো! ওখান থেকে ওপার বাংলা থেকে তুমি যদি বলো, আই লাভ দেব। মানে ও! দেব ইজ সো সো হ্যান্ডসাম। সরি রুকমানি ম্যাম, মুঝে মার মত দেনা। আর অভিনেত্রীর মধ্যে হচ্ছে তোমার অভিনেত্রী আমার কাছে ইয়েকে খুব ভালো লাগে, পরিণীতি চোপড়াকে খুব ভালো লাগে, প্রিয়াঙ্কা চোপড়াকে খুব ভালো লাগে ফ্রম বলিউড। আর মানে টলিউডের থেকে আমার কাছে কোয়েল মল্লিককে খুব ভালো লাগে। আই হুম। লাইক হার। আমার রাইমা সেনকে খুব ভাল লাগে। সো এই মুনমুন সেনের। এই হুম। হ্যাঁ, মুনমুন সেনের মেয়ে সুচিত্রা সেন অ্যান্ড অ্যান্ড উত্তম কুমার তো মাই লাভ অফ লাইফ। তো উত্তম কুমার যদি এখন বেঁচে থাকতো, ওনাকে কেউ বাঁচায় রাখতে পারতো না। আমি বিয়ে করতাম আবার সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো যখন উত্তম সুচিত্রার কথা হচ্ছে, তো উত্তম সুচিত্রার কোন গানটা তুমি গুনগুন করতে পছন্দ করো বা আমাদের দর্শকদের জন্য মানে শোনাতে পছন্দ করবে? তুমি যে আমার ডেফিনেটলি হয়ে যায়। হুম, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, আমারে পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, সেই তো আমারই সাধনা, চাই না তো কিছু আর, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আমরা বাহ! আমাদের এই অনুষ্ঠানটা শেষ করব, কিন্তু যেতে যেতে কোন গানটা তুমি আমাদের দর্শকদেরকে ডেডিকেট করতে চাইছো? উড়াধুরার গানটার আগে আমি বলে নিই, গানটা লিখেছেন রাসেল মাহমুদ অ্যান্ড শরীফুদ্দিন ভাই। আর এটা মিউজিক ডিরেক্টর অ্যান্ড কম্পোজার হচ্ছে প্রীতম হাসান। সো লেটস সিং দ্য সং।
ও সখা গো প্রেমে মোর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি জীবনে খুব ভালো ভালো গান আমাদের উপহার দাও, ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমার সব স্বপ্ন পূরণ হোক, এই কামনা বা এই শুভেচ্ছা রইলো আমাদের তরফ থেকে, পুরো ইটিভি ভারত টিমের তরফ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ইটিভি ভারত টিম ফর রিচিং আউট টু মি, এন্ড থ্যাংক ইউ পারমিতা, তুমি এতক্ষণ আমার বকবক সহ্য করেছো।